নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 4 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকে গণিতের 6ষ্ঠ নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে। প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। সবচেয়ে বড় সাধারণ ড্যাশ সমান গসাগু। সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক সমান গসাগু। 7 এর নামতা বললে যে সংখ্যাগুলি পাওয়া যায় সেগুলো হলো 7 এর গুণিতক। 1 এর চেয়ে বড় একটি ভগ্নাংশ হলো 1 এর চেয়ে বড় ভগ্নাংশ হবে 3/2। মিশ্র ভগ্নাংশ সমান একটি পূর্ণ সংখ্যা যোগ একটি প্রকৃত ভগ্নাংশ। কাজের পরিমাণ নির্দিষ্ট থাকলে লোক সংখ্যা ও সময়ের মধ্যে ড্যাশ সম্পর্ক হবে। কাজের পরিমাণ নির্দিষ্ট থাকলে লোক সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে। তারপরে দুয়েরটা বলছি সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 10টি কলার দাম 50 টাকা হলে একটি কলার দাম হবে 50/10 টাকা। তোমার বয়স তোমার দিদির বয়সের অর্ধেক। দিদির বয়স 18 বছর হলে তোমার বয়স কত? দিদির বয়সের অর্ধেক বলেছে, তাহলে 18/2 হবে। 15 মিটার লম্বা একটি দড়িকে সমান 5 টুকরো করতে হবে। দড়িটিকে কাটতে হবে 3, 4 না 5 বার। কতবার কাটতে হবে? 15 মিটার লম্বা টুকরো বলেছে, তাহলে 4 বার কাটতে হবে। কিছু সংখ্যক ছাত্রছাত্রীর মোট বয়স 91 বছর এবং তাদের গড় বয়স 13 বছর। ছাত্রছাত্রীর সংখ্যা হবে 91/13। কোন সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির ভাগফল না এক হবে? এক হবে। তারপর তিনেরটা বলেছে ভুল থাকলে ঠিক করে লেখো। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির গুণফল। এটা হবে গসাগু 1 হবে। গসাগু 1 হবে। সবচেয়ে ছোট বিজোড় মৌলিক সংখ্যাটি হলো 2। সবচেয়ে ছোট বিজোড় মৌলিক সংখ্যাটি হবে 3। মৌলিক সংখ্যা 3 হবে। 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি সর্বদা 9 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি সর্বদা 3 দ্বারা বিভাজ্য হবে। সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, কিন্তু 3টি কোণের প্রত্যেকটির মান সমান হয় না। এটা হবে প্রত্যেকটি কোণের মান সমান। প্রত্যেকটি কোণের মান সমান। তারপরে আছে ভাগ অঙ্কের মৌলিক সূত্রটি হলো ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল বিয়োগ ভাগশেষ। এটা হবে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তারপরে বলেছে চারটা নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কটি রেখাংশ আঁকা যাবে? একটি রেখাংশ আঁকা যাবে। একটি। অর্ধেক বলতে আমরা কত অংশ বুঝি? 1/2 অংশ বুঝি। 1/2 অংশ বুঝি। 1/2 কিলোমিটার সমান কত মিটার? 1/2 গুণ 1000, তাহলে 2 কে যদি 1000 দিয়ে কাটাকুটি করা হয় কত হবে? 500। তাহলে কি হয়ে যাবে? 500 মিটার। ত্রিভুজের 3টি বাহু সমান হলে তাকে কি প্রকার ত্রিভুজ বলবো? সমবাহু ত্রিভুজ বলবো। সমবাহু ত্রিভুজ। 3টি বাহুই সমান, তাই তাকে বলবো সমবাহু ত্রিভুজ। একটি খোলা জমিকে ঘিরতে কমপক্ষে কটি দেওয়ালের প্রয়োজন হবে? কমপক্ষে 3টি দেওয়ালের প্রয়োজন হবে। 3টি। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হবে? দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। যেটা বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও।
লিখেছি যমজ মৌলিক সংখ্যা, দুটি পরপর বিজোড় সংখ্যা যারা প্রত্যেকই মৌলিক তাদেরকে যমজ মৌলিক সংখ্যা বলা হয়। যেমন 3, 5, 11, 13। তারপরটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও। পরস্পর মৌলিক সংখ্যা, দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু যদি 1 হয় তবে ওই দুটি সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। যেমন 5 আর 7। তারপরে বলছি কোন সংখ্যার গুণনীয়ক বলতে কি বুঝো, উদাহরণ দাও। দেখো লিখছি কোন সংখ্যার গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ থাকে না। তারপরটা যে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, ছবি আঁকতে হবে। যে ত্রিভুজের একই মাপের দুটি কোণ রয়েছে এবং দৈর্ঘ্যে দুটি বাহু রয়েছে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ আমি এঁকে দেখিয়েছি, তোমরা এটা উড পেন্সিল এবং স্কেল ব্যবহার করে আঁকবে। তারপরটা যে সমকোণী চৌপল কাকে বলে, ছবি আঁকতে হবে। সমকোণী চৌপল যে ঘনবস্তুর প্রতিটি তল আয়তাকার, তলগুলি প্রত্যেকটি তার পাশের তলের সঙ্গে সমকোণে থাকে সেই ঘনবস্তুকে সমকোণী চৌপল বলে। দেখো সমকোণী চৌপলের চিত্রটি এঁকে দেখিয়েছি, এটা হলো সমকোণী চৌপল। তারপরে ছয়টা বলেছি নিজের প্রশ্নগুলির উত্তর দাও। আয়তঘন ও ঘনকের মধ্যে পার্থক্য কি? আয়তঘন ও ঘনক, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা হয় আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়। আয়তঘনক বিপরীত বাহুদ্বয় সমান হয় আর ঘনকে সব বাহুদ্বয় পরস্পর সমান হয়। তারপরে বলছি মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যার মধ্যে পার্থক্য কি? মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যার মাত্র দুটি গুণনীয়ক রয়েছে, 1 এবং সংখ্যাটি নিজেই। আর যৌগিক সংখ্যার কমপক্ষে 3টির বেশি গুণনীয়ক রয়েছে। তারপরটা হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যা ও জোড় ক্রমিক সংখ্যার মধ্যে পার্থক্য কি? স্বাভাবিক ক্রমিক সংখ্যা আর জোড় ক্রমিক সংখ্যা, ক্রম অনুসারে সাজানো সংখ্যাগুলিকে বলা হয় স্বাভাবিক ক্রমিক সংখ্যা, যেমন 1, 2, 3। আর জোড় ক্রমিক সংখ্যা হলো 2, 4, 6, 8, 10, এদেরকে জোড় ক্রমিক সংখ্যা বলা হয়। তারপর বলেছি কোন সংখ্যার গুণনীয়ক ও গুণিতকের মধ্যে পার্থক্য কি? গুণনীয়ক, গুণিতক। গুণনীয়ক হলো এমন একটি সংখ্যা যা নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করে কোনো ভাগশেষ থাকে না। আর গুণিতক হলো কোনো সংখ্যার সঙ্গে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলকে এই সংখ্যার গুণিতক বলা হয়। সমবাহু ত্রিভুজ ও বিষমবাহু ত্রিভুজের মধ্যে পার্থক্য কি? সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয় আর যে ত্রিভুজের 3টি বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। সাতেরটা বলেছি খেলার মাঠে 12 জন ছেলে মেয়ে খেলতে এসেছে, তারা সমান সংখ্যার দল তৈরি করে খেলবে, তারা কতগুলো দল তৈরি করতে পারবে? 12 জন ছেলে মেয়ে কতগুলি দল তৈরি করতে পারবে? দেখো 6 জন করে নিলে দুটি দল তৈরি করতে পারবে, 12 জন ছেলে মেয়ে বলেছিল। আর 2 জন করে নিলে 6টি দল তৈরি করতে পারবে। আবার যদি 3 জন করে নেয় তাহলে 4টি দল তৈরি করতে পারবে। আর যদি 4 জন করে নেয় তাহলে 3টি দল তৈরি করতে পারবে। তারপরে কয়েকটা বলেছে 15টি খাতার দাম 240 টাকা হলে একটি খাতার দাম কত? ঐকিক নিয়মের সাহায্যে করবে। খাতার সংখ্যা আর দাম, 15টি খাতার দাম 240 টাকা, একটি খাতার দাম কত? 15টি খাতার দাম 240 টাকা, একটি খাতার দাম 240 ভাগ 15 টাকা সমান 16 টাকা। প্রতিটি খাতার দাম হবে তাহলে 16 টাকা। তারপরটা হচ্ছে সরল করো, সরলটা তোমাদের খাতায় করে দেখাচ্ছি। দেখো 6 গুণ 12 ভাগ 8 গুণ 9 বিয়োগ 29। 6 আর 12 গুণ করে হয়েছে 72 ভাগ 8 গুণ 9 লিখেছি বিয়োগ 29। 72 আর 8 ভাগ করেছে 9 গুণ 9 বিয়োগ 29। 9 9 81 বিয়োগ 29, 81 থেকে 29 বিয়োগ করলে হবে 52। তারপরটা আছে প্রদত্ত জমিটির পরিসীমা কত হবে? দেখো এই জমিটির পরিসীমা কত হবে এটা তোমাদের খাতায় করে দেখাচ্ছি, দেখে নাও। দেখো লিখেছি 5 সেমি, 5 সেমি, 7 সেমি, 7 সেমি, 8 সেমি, 8 সেমি, 8 সেমি, 4 সেমি, 10 সেমি, 10 সেমি, 3 সেমি, 8 সেমি। 5 সেমি, 5 সেমি, 10 যোগ করে হয়েছে 10 সেমি। 7 7 14, 8 8 আর 8 যোগ করে হয়েছে 24, আর 4 আর 10 আর 10 যোগ করে হয়েছে 24, 3 আর 8 যোগ করে হয়েছে 11। এবার এই চারটি, তারপর দেখো 10 আর 14 যোগ করেছি 24, 24 যোগ করে হয়েছে 48, 11 সেমি।
এরপরে 3টি যোগ করে পেয়েছি 83 সেমি। তাহলে প্রদত্ত জমিটির পরিসীমা কত হবে? 83 সেমি হবে। তারপরে একটা বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 18টি আপেল ও 24টি কমলা লেবু সবচেয়ে বেশি কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে? দেখো এই অঙ্কটা আমি এইভাবে করেছি। 18কে দেখো 2, 3, 6, 9 দিয়ে ভাঙা যাবে। 24কে 2, 3, 4, 6, 8 দিয়ে ভাঙা যাবে। এই দুটোর মধ্যে কোনটা মিলছে? 6টা মিলছে। তাহলে 6 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। এটা খুবই ইজি পদ্ধতি, তোমরা এটাই করবে। তারপর বলছে একটি লম্বা দড়ি থেকে 18 মিটার আর 24 মিটার লম্বা আকারের দড়ি কাটতে হবে। দড়িটি কমপক্ষে কত মিটার লম্বা হতে হবে? দেখো এই অঙ্কটাও আমি এইভাবে করেছি। 18 লিখেছি, 18 একে 18, 8 দুই 36, 54, 72, 90। আর 24, 24 একে 24, তারপরে 24 দুগুণে 48, 72, 96। দেখো দুটোতেই 72 আছে। তাহলে অতএব কি লিখেছি? দড়িটি কমপক্ষে 72 মিটার লম্বা হতে হবে। তারপরে অঙ্কটা বলেছি 3 জন বন্ধুর বয়সের গড় 15 বছর। তাদের সঙ্গে 19 বছরের একজন বন্ধু যোগ দিল। তাহলে এখন তাদের বয়সের গড় কত হবে? 3 জন বন্ধুর বয়সের গড় 15 বছর হলে 3 জনের মোট বয়স হবে 15 গুণ 3 সমান 45 বছর। 3 জনের সঙ্গে 19 বছরের একজন বন্ধু যোগ দিলেন। তাহলে হবে 45 যোগ 19 সমান 64 বছর। অতএব 4 জন বন্ধুর বয়সের গড় হবে 64 ভাগ 4 সমান 16 বছর। অতএব এখন তাদের বয়সের গড় হবে 16 বছর। তারপরে অঙ্কটা বলেছে গোপী মাসি 4 লিটার 750 মিলিলিটার দুধ নিয়ে বাড়ি বাড়ি দুধ দিতে বেরোলেন। তিনি রাজুদের বাড়ি 1 লিটার 500 মিলিলিটার, প্রিয়াদের বাড়ি 900 মিলিলিটার দুধ দিলেন। বাকি দুধ তিনি আমাদের বাড়িতে দিলেন। তিনি কতটা দুধ আমাদের বাড়িতে দিলেন? রাজুদের বাড়িতে দিলেন 1 লিটার 500 মিলিলিটার আর প্রিয়াদের বাড়িতে দিলেন 900 মিলিলিটার। দুটো যোগ করে হয়েছে 1 লিটার 1400 মিলিলিটার। এবার 1400টাকে ভেঙেছি 1000 যোগ 400 মিলিলিটার। এবার এই 1000টা লিটারের ঘরে চলে যাবে, মিলিলিটারটা 1000 মিলিলিটারটা লিটারের ঘরে যোগ হয়ে যাবে 1। তাহলে কি হয়ে গেল? 1 এর সাথে 1 যোগ হয়ে হলো 2 লিটার 400 মিলিলিটার। এবার কতটা দুধ নিয়ে বেরিয়েছিলেন? দুধ নিয়ে বেরোলেন 4 লিটার 750 মিলিলিটার আর দিয়েছিলেন 2 লিটার 400 মিলিলিটার। দুটো বিয়োগ করে হয়েছে 2 লিটার 350 মিলিলিটার। তাহলে তিনি কতটা দুধ আমাদের বাড়িতে দিলেন? অতএব লিখে দিচ্ছি এখানে, তিনি 2 লিটার 350 মিলিলিটার দুধ আমাদের বাড়িতে দিলেন। আমাদের বাড়িতে দিলেন। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে তোমাদের গণিতের ষষ্ঠ স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।